খ্রিস্টপূর্ব ৩২৩ সাল ম্যাসিডোনিয়ার তরুণ রাজা মহান আলেকজান্ডার পারস্য থেকে মিশর পর্যন্ত যেন গোটা পৃথিবীটাই তার পায়ের নিচে চলে এসেছিল। তার অপ্রতিরোধ্য সেনাবাহিনী একের পর এক সাম্রাজ্যকে ধুলোয় মিশিয়ে দিয়ে এগিয়ে চলেছিল। কিন্তু ভারতের দোরগোড়ায় এসে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিজয়ী হঠাৎই থেমে গেলেন। তার বিশ্বজয়ের অভিযান আকস্মিকভাবে শেষ হয়ে গেল। কিন্তু কেন? কিসের ভয়ে তার অপরাজেয় সৈন্যেরা আর এক পাও এগোতে চাইল না? আলেকজান্ডারের জীবনীকার প্লুটার্কের এই কথাগুলো সেই সময়ের আতঙ্কটাকে যেন জীবন্ত করে তোলে। সবেমাত্র রাজা পোরাসের সাথে এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হয়েছে। ম্যাসেডোনিয়ান সৈন্যরা শুধু যে ক্লান্ত ছিল তাই নয়, একেবারে ভেঙে পড়েছিল। আর ঠিক তখনই তারা গঙ্গা নদীর ওপারে এক বিশাল, প্রায় অকল্পনীয় শক্তির কথা শুনতে পেল। এক কিংবদন্তি তুল্য সেনাবাহিনী নাকি তাদের জন্য অপেক্ষা করছে। এই ভয়টা কোনো সাধারণ রাজার জন্য ছিল না, ছিল এক অজানা, অদেখার সাম্রাজ্যের জন্য। তো প্রশ্নটা হলো, ঠিক কোন শক্তি, কোন সেনাবাহিনী বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিজেতাকে থামিয়ে দিয়েছিল? যে রহস্যময় শক্তি আলেকজান্ডারের বিশ্বজয়ের স্বপ্নকে চুরমার করে দেয়, কারা ছিল তারা? চলুন ইতিহাসের এই ধাঁধার গভীরে প্রবেশ করা যাক। সেই প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটাই নামে, একটা নাম যা আলেকজান্ডারের সৈন্যদের শিবিরে ভয়ের মতো ছড়িয়ে পড়েছিল, একটা নাম যা ইতিহাসের গতিপথই বদলে দিয়েছিল। নামটা শুনলেই এর পরিচয়টা বেশ খানিকটা বোঝা যায়। গঙ্গারিডাই, অর্থাৎ গঙ্গারিদ্ধি বা গঙ্গার সম্পদে সমৃদ্ধ এক জাতি। প্রাচীন গ্রিক এবং রোমান ঐতিহাসিকরা বারবার এই শক্তিশালী রাজ্যের কথা লিখেছেন। তাদের মতে গঙ্গা নদীর উর্বর বদ্বীপ অঞ্চলেই ছিল এদের বাস। এদের শক্তি শুধু বিশাল সৈন্যবাহিনীতে ছিল না, ছিল এই অঞ্চলের অফুরন্ত প্রাকৃতিক সম্পদেও। এবার এই স্লাইডটার দিকে একটু তাকানো যাক, কারণ সংখ্যাগুলো শুনলে অবাক হতে হয়। প্রাচীন ঐতিহাসিকরা গঙ্গারিডাই সেনাবাহিনীর যে বর্ণনা দিয়েছেন তা রীতিমতো অবিশ্বাস্য। যেমন ধরুন, মেগাস্থিনিসের মতে তাদের ৬০,০০০ পদাতিক সৈন্য আর ৭০০ রণহস্তি ছিল। কিন্তু প্লুটার্কের বর্ণনা আরও অনেক ভয়ঙ্কর। ২ লক্ষ পদাতিক, ৮০,০০০ অশ্বারোহী, ৮,০০০ রথ আর ৬,০০০ রণহস্তি। সংখ্যা নিয়ে মতভেদ থাকতেই পারে, কিন্তু একটা বিষয় একদম পরিষ্কার, এই সেনাবাহিনী ছিল বিশাল এবং ভয়ঙ্কর। আলেকজান্ডারের ক্লান্ত সৈন্যদের পক্ষে এমন শক্তির মুখোমুখি হওয়াটা ছিল একরকম আত্মহত্যারই শামিল। আর গঙ্গারিডাই কিন্তু কোনো কাল্পনিক রাজ্য ছিল না। বিভিন্ন দিক থেকে এর অস্তিত্বের প্রমাণ মিলছিল। টলেমির মতো ভূগোলবিদরা তাদের মানচিত্রে গঙ্গার ৫টি মোহনার কাছে এদের অবস্থান দেখিয়েছেন। ডিওডোরাস সিকুলাস লিখেছেন যে গঙ্গা নদীই ছিল তাদের রাজ্যের পূর্ব দিকের সীমানা। এমনকি পেরিপ্লাস অব দি এরিথ্রিয়ান সির মতো প্রাচীন বাণিজ্য নির্দেশিকাতেও তাদের উল্লেখ আছে। সেখানে বলা হয়েছে এটি এক ধনী রাজ্য, যারা সূক্ষ্ম মুক্ত, রেশম আর সুগন্ধি মশলার ব্যবসা করত। মানে তারা শুধু এক বিরাট সামরিক শক্তিই ছিল না, ছিল এক পরিচিত এবং সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র। কিন্তু কথা হলো, বইয়ের পাতায় তো অনেক কিছুই লেখা থাকে, আসল প্রমাণ কোথায়? মাটির নিচে। এই কিংবদন্তি রাজ্যের সন্ধানে আমাদের এখন প্রাচীন পুঁথির পাতা থেকে বেরিয়ে আধুনিক প্রত্নতত্ত্বের জগতে ঢুকতে হবে। এই খোঁজই আমাদের নিয়ে এসেছে আজকের পশ্চিমবঙ্গে, উত্তর ২৪ পরগনার এক জায়গায়, যার নাম চন্দ্রকেতুগড়। প্রত্নতাত্ত্বিকরা মনে করেন এই বিস্তীর্ণ ধ্বংসাবশেষই ছিল সেই কিংবদন্তির গঙ্গারিডাই রাজ্যের এক গুরুত্বপূর্ণ বন্দর ও নগর কেন্দ্র। কিংবদন্তি এখানে এসেই যেন মাটির সাথে মিশে গেছে। একদিকে দেখুন আজকের চেহারাটা, মাটির নিচ থেকে উঠে আসা কিছু ভাঙা দেওয়াল, ইতিহাস এখানে একদম শান্ত, নীরব। কিন্তু এবার চোখটা বন্ধ করে একটু কল্পনা করার চেষ্টা করা যাক, আজ থেকে ২৫০০ বছর আগে ঠিক এই জায়গাটা কেমন ছিল। ডান দিকের এই শিল্পীর কল্পনায় ফুটিয়ে তোলা দৃশ্যটা দেখুন। দূর দূরান্ত থেকে আসা জাহাজে ভরা এক ব্যস্ত বন্দর, রাজপথে বণিকদের কোলাহল, আর বাতাসে ভেসে বেড়াচ্ছে নানা দেশের ভাষা আর সংস্কৃতির গন্ধ। এই দুই ছবির মধ্যে যে ব্যবধান, সেটাই আমাদের অনুসন্ধানের যাত্রাপথ। আর এই সভ্যতার বিশালতা বোঝানোর জন্য শুধু একটা তথ্যই হয়তো যথেষ্ট। প্রত্নতাত্ত্বিকরা এখানে ৭০০-৬০০ খ্রিস্টপূর্বাব্দের একটি প্রার্থনা কক্ষের খোঁজ পেয়েছেন। এর আয়তন শুনলে চমকে যেতে হয়।
৪৫ বর্গ কিলোমিটার। ভাবা যায় এটা কোনো ছোটখাটো গ্রাম নয়, রীতিমতো এক মহানগরী। তো কিংবদন্তি আর ধ্বংসাবশেষ তো মিলল, কিন্তু এই দুটোকে জুড়ে দিয়ে একটা নিশ্চিত প্রমাণে পৌঁছানো যায় কিভাবে? এখানেই আসে আধুনিক বিজ্ঞানের ভূমিকা। চলুন দেখা যাক বিজ্ঞান কিভাবে এই রহস্যের জট ছাড়াচ্ছে। এটা কিন্তু কোনো সাধারণ ম্যাপ নয়, এটা হলো স্যাটেলাইট থেকে পাওয়ার ডেটা, যা মাটির তলার লুকোনো ইতিহাসকে আমাদের চোখের সামনে তুলে ধরেছে। এই যে আবছা রেখাগুলো দেখা যাচ্ছে, এগুলো হলো প্যালিও চ্যানেল, মানে শুকিয়ে যাওয়া প্রাচীন নদীর গতিপথ। এই ভৌতিক রেখাগুলোই বৈজ্ঞানিকভাবে প্রমাণ করে যে আজকের স্থলবেষ্টিত এই অঞ্চলটি একসময় নদীর মাধ্যমে সরাসরি বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত ছিল। অর্থাৎ একটি বন্দর নগরী হওয়ার জন্য যা যা ভৌগোলিক সুবিধা দরকার তার সবই এখানে ছিল। বিজ্ঞান আমাদের শুকিয়ে যাওয়া নদীর কঙ্কালটা দেখালো, আর এই ছোট্ট পোড়ামাটি সিলমোহরটা যেন সেই নদীতে ভাসমান জাহাজের একটা জীবন্ত ছবি দেখিয়ে দিল। এটা শুধু একটা শিল্পকর্ম নয়, এটা ইতিহাস থেকে পাওয়া এক পাকা রসিদ। এই সিলটি এক উন্নত সমুদ্রচারী জাতির অকাট্য প্রমাণ, যারা মহাসাগরের বুকে তাদের বাণিজ্য তরী ভাসিয়েছিল। একটা শুভতার আয়ু বোঝার সবচেয়ে ভালো উপায়গুলোর একটা হলো তার মুদ্রা দেখা। আর চন্দ্রকেতুগড়ের ক্ষেত্রে একটা অবিশ্বাস্য গল্প বলে। এখানে খ্রিস্টপূর্ব ৪র্থ শতকের ছাপ দেওয়ার উপর মুদ্রা পাওয়া গেছে, যা প্রাক মৌর্য যুগের। আবার শুঙ্গ যুগের তামার মুদ্রা, কুষাণ যুগের সোনার মুদ্রা, এমনকি মহান গুপ্ত সাম্রাজ্যের সোনার মুদ্রাও পাওয়া গেছে। এর মানে কি? এর মানে হলো শত শত বছর ধরে বিভিন্ন সাম্রাজ্যের উত্থান পতনের মধ্যেও এই জায়গাটা সম্পদ ও বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু ছিল। এবার একটু এখানকার শিল্পকর্মের দিকে তাকানো যাক। দেখুন এই মা আর শিশুর মূর্তিটা, এর পোশাক, এর গয়নার সূক্ষ্ম কাজগুলো খেয়াল করুন। এটা কোনো সাধারণ কারিগরের কাজ নয়, এটা একটা পরিশীলিত, রুচিশীল সমাজের প্রতিচ্ছবি, যেখানে শিল্পচর্চার সুযোগ ছিল আর ছিল উন্নত নগর জীবন। শুধু দৈনন্দিন জীবন নয়, তাদের আধ্যাত্মিক জগৎটাও ছিল ভীষণ সমৃদ্ধ। এই যক্ষীর মূর্তিটা দেখুন, এটা শুধু তাদের বিশ্বাসকেই তুলে ধরে না, বরং পোড়ামাটির মতো একটা মাধ্যমে তারা কতটা নিখুঁত কাজ করতে পারত সেই অবিশ্বাস্য দক্ষতারও প্রমাণ দেয়। আর কিছু শিল্পকর্ম তো একেবারে এই অঞ্চলের নিজস্ব, যেমন এই পঞ্চচূড়া দেবী, যার মাথায় 5টি অস্ত্র। দেখুন, এটা কিন্তু পরিচিত কোনো বৈদিক দেবদেবীর অনুকরণ নয়, এটা তাদের নিজেদের তৈরি করা এক স্বতন্ত্র সংস্কৃতির ছাপ, যা এতটাই শক্তিশালী ছিল যে পরে গোটা উপমহাদেশেই এর প্রভাব ছড়িয়ে পড়েছিল। তাহলে এতক্ষণ ধরে আমরা যা যা দেখলাম, কিংবদন্তি, প্রত্নতত্ত্ব, বিজ্ঞান, এসব টুকরোগুলোকে একসাথে জুড়লে আমরা ঠিক কী দেখতে পাই? আমরা দেখতে পাই যে প্রাচীন গ্রিক ঐতিহাসিকদের সেই ফিসফিসানি, সেই গুঞ্জন নিছক গল্প ছিল না, সেগুলো ছিল সত্যি। আর সেই সত্যিটাই আজ প্রমাণিত হচ্ছে স্যাটেলাইট ডেটা দিয়ে, মাটির তলার প্রাচীন নদী খাত দিয়ে, আর বাংলার মাটি খুঁড়ে পাওয়া এই হাজার হাজার অমূল্য সম্পদ দিয়ে। এর মানে একটাই, গঙ্গারে ডাই কোনো কল্পনা ছিল না, তারা বাস্তব ছিল। আর তাদের শক্তি, তাদের সেনাবাহিনী, আলেকজান্ডারের মতো দিগ্বিজয়ীকে থামিয়ে দিয়ে প্রাচীন পৃথিবীর ইতিহাসটাকেই যেন নতুন করে লিখে দিয়েছিল। তাদের অস্তিত্বই আমাদের বাধ্য করে ইতিহাসের সেই অধ্যায়টিকে নতুন করে পড়তে। আর এখানেই আমাদের এই বিশ্লেষণ একটা বড় প্রশ্নের জন্ম দেয়। যদি এমন একটা শক্তিশালী সভ্যতা প্রায় ২৫০০ বছর ধরে আমাদের চোখের আড়ালে মাটির নিচে চাপা পড়ে থাকতে পারে, তাহলে এমন আরও কত না জানা ইতিহাস, কত হারিয়ে যাওয়া সাম্রাজ্য আমাদের আবিষ্কারের অপেক্ষায় রয়েছে।